ছাত্র বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা, অবরুদ্ধ উপাচার্য। হল ত্যাগের নির্দেশনা না মানার ঘোষণা শিক্ষার্থীদের। ফের সারা দেশে ৭২ ঘন্টার হিট অ্যালার্ট, টানা তাপপ্রবাহের মধ্যেই রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন অসত্য বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অভিন্ন মূল্যবোধেই দুদেশের সম্পর্ক, দাবি দূতাবাসের। এবং দেশে দিন দিনই বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা। বিশাল জনগোষ্ঠীকে নিরক্ষর রেখে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয়ে গবেষকরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি নাদিয়া নাহিদ। এবার বিস্তারিত। সব ধরনের আগ্রাসন ও নৃশংসতা সহ যুদ্ধকে না বলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, টেকসই উন্নয়নের পূর্ব শর্ত স্থায়ী শান্তি ও নিরাপত্তা। সকালে থাইল্যান্ডে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে ইউএনএসক্যাপের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে তাদের অভিন্ন শত্রু দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। নাসির উদ্দিনের রিপোর্ট। ৬ দিনের সফরে থাইল্যান্ডে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দিন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসক্যাপের ৮০তম অধিবেশনে যোগ দেন তিনি। বক্তব্যে ফিলিস্তিনের যুদ্ধ এবং গণহত্যা প্রসঙ্গ তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, এটা বন্ধ করতে হবে, যুদ্ধ কোনো সমাধান আনতে পারে না। Genocide is going on in Palestine. It must be stopped. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferer. Younger generation, they lost their life. Then why war? Wherever I go, I raise my voice because I face both experience, the wartime and as a refugee. So, please, I call upon the world leaders to stop the war. এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, বিশেষ করে আসিয়ানকে মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। The preconditions for sustainable development is lasting peace and security. We must settle regional disputes and tension through dialogue. Our mutual respect for national sovereignty and territorial integrity must remain paramount. ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, গেল ২ দশকে বাংলাদেশে চরম দারিদ্র্যের হার ২০% কমেছে। The Asia-Pacific region must stand united against our common enemies. দুর্যোগ ঝুঁকি হ্রাসে বাংলাদেশের অভিজ্ঞতায় নজর রাখতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। All forms of aggression. নাসির উদ্দিন, মোহনা সংবাদ। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদেরকে বিকেল ৫টায় এবং ছাত্রীদেরকে শুক্রবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। দুপুরে চুয়েট উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৫১তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ক্যাম্পাস বন্ধ ঘোষণার পর বিকেল ৪:৩০টার দিকে প্রশাসনিক ভবনের মূল দরজায় তালা লাগিয়ে ভবনের নিচে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য, সহ উপাচার্য ও রেজিস্ট্রার সহ অন্যান্য কর্মকর্তারা। পরে বিকেল ৪:৫টায় সংবাদ সম্মেলন করে হল না ছাড়ার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা। এ সময় আবারও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলোচনায় বসার আহ্বান জানান তারা। আমাদের এইখানে এখন হল ভ্যাকেন্ট দেওয়া হয়েছে যাতে এই আন্দোলনটা স্তীমিত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা হল ভ্যাকেন্টটা মেনে নিচ্ছি না। আমরা আমাদের সকল শিক্ষার্থীদেরকে গেটের ভিতরে অবস্থান করার জন্য বলেছি এবং আমরা পুলিশের সাথে ডিরেক্ট কোনো অ্যাকশনে যাব না। সারা দেশে নতুন করে ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা সহ বেশ কিছু এলাকায় তাপমাত্রা সামান্য কমলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে তীব্র গরম অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী বৃষ্টির আশায় ইস্তিস্কার নামাজ আদায় করেছেন। রেজা খানের রিপোর্ট।
40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা, ফোসকা পড়া গরমে বাইরে বের হওয়ায় দায়। দাবদাহের কারণে সবচেয়ে বেশি কষ্টে আছে শ্রমজীবী মানুষ। প্রচন্ড গরম, বেশিক্ষণ তাড়াতাড়ি উঠে থাকা যায় না, গাড়ি বেশি টানা যায় না। তো অনেক গরমে 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাসে খেয়ে নেয় অনেকে। তাপপ্রবাহ অব্যাহত থাকায় ফের 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গেল 24 ঘন্টায় শুধু মাদারীপুরে সামান্য বৃষ্টি হয়েছে। সিলেট ও চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমবে না। আমাদের গত 3 দিন যে হিটওয়েভটা জারি করা ছিল সারা দেশের জন্য, সেটা আমরা আজকে সকাল 9:30 আরও 3 দিনের জন্য বর্ধিত করেছি। বাংলাদেশের তাপমাত্রা কমার জন্যে এবার তাকিয়ে থাকতে হবে ভারতের দিকে। বাংলাদেশের পশ্চিমে যে অঙ্গরাজ্যগুলো আছে ওগুলো তো খুব ভারী ধরনের একটা ভালো বৃষ্টি না হলে, এবং সেই বৃষ্টিটা যদি বাংলাদেশের দিকে না হয় তাহলে তাপমাত্রা কমার তেমন একটা লক্ষণ নেই। এদিকে গরমের যন্ত্রণা থেকে রেহাই পেতে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন মিরপুর দক্ষিণ পীরেরবাগের লেকভিউ সোসাইটির বাসিন্দারা। যেই পারপাসে আমরা উপস্থিত হয়েছি আল্লাহর কাছে বৃষ্টি কামনার উদ্দেশ্যে। পরিবেশ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, জলবায়ুর পরিবর্তন। এককভাবে সরকার পক্ষে কোনো পদক্ষেপই সফলতা আনা সম্ভব নয়। গাছ লাগিয়ে জলাশয় রক্ষার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার তাগিদ দেন এলাকাবাসী। বৃষ্টি হচ্ছে না, গাছ লাগাচ্ছে না, মানুষ গাছ কাটতেছে। গাছ না লাগালে এইরকম তাপ প্রবাহ কমবে না। ছাদের উপরে গাছ লাগানোর জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য পরিবেশের দিকে দৃষ্টি রেখে বাগান তৈরি করার চেষ্টা করা উচিত। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের বাইরের সব কার্যক্রম থেকে বিরত রাখতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলিও বন্ধ থাকবে। বিকেলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত 4 মে থেকে শনিবারেও শ্রেণী কার্যক্রম চালু থাকবে। এর আগে সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে আগামী শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার। তাপমাত্রার কথা তো বলা যায় না কিছু, আপ ডাউন করে, তবে 2 দিন আমাদের আছে ছুটি, বন্ধ আছে। সেই কারণে আমরা মনে করতেছি যে আমরা একটু দেখে তার পরবর্তী টাইমে আমরা এটা সিদ্ধান্ত নেব। বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের নেতারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতির নিন্দা ও প্রতিবাদও জানান কাদের। বলেন, গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে দলটি সরকার বিরোধী তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাস সহিংসতার পথ বেছে নিয়েছে। মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র প্রকাশিত প্রতিবেদন সঠিক নয় বলে মনে করছে সরকার। বিকেলে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বলেন, বর্তমান সরকারের আমলে দেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হলেও প্রতিবেদনে তা স্বীকার করা হয়নি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তারা বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক তাদের অভিন্ন ইতিহাস ও মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হয়। নাসির উদ্দিনের আরেকটি রিপোর্ট। গেল সোমবার 2023 কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিস বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, যেখানে বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন মত প্রকাশে বাধা, গণমাধ্যমের উপর সেন্সরশিপ সহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরা হয়। এ নিয়ে প্রতিক্রিয়া জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বলেন, শেখ হাসিনা সরকারের প্রচেষ্টায় নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, শিশুদের অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সমাবেশ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য স্বাধীনতা এসেছে, তবে মার্কিন প্রতিবেদনে তা স্বীকার করা হয়নি। Many of the improvements and achievements of the government have not been acknowledged in the report. On the other hand, isolated and unfounded allegations continue to be flagged as part of a systematic trend. সেহেলি সাবরিনের দাবি, প্রতিবেদন তৈরিতে ব্যবহৃত উৎস নির্ভরযোগ্য নয়। এতে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্বকেও খাটো করা হয়েছে। It is unfortunate that despite having a series of dialogues with the US authorities on human rights and labor rights issues, a number of recurrent complaints or allegations have been flagged in the report, discounting the state government perspective on those matters. For instance,
The Rohingya people continue to be termed as refugees or stateless persons. এদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক অভিন্ন ইতিহাস, মূল্যবোধ ও ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে পরিচালিত হয় বলে মন্তব্য করেছে মার্কিন দূতাবাস। ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল ও বাংলাদেশের তাৎপর্য নিয়ে এক সংবাদ সম্মেলনে দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাক্সওয়েল মার্টিন বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে তৃতীয় কোনো দেশের দৃষ্টিতে দেখা হয় না। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে তা নিশ্চিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এই নির্দেশনার সঙ্গে চলমান গণতান্ত্রিক ধারা সমুন্নত থাকার বিষয়টি জড়িত বলেও মত দেন তিনি। আর এজন্য প্রয়োজনীয় অর্থ ও জনবল দিয়ে কমিশন সহায়তা করবে বলেও আশ্বাস দেন সিইসি। এমআর আসাদের রিপোর্ট। জানুয়ারির জাতীয় নির্বাচনের পর কমিশনের পরবর্তী কর্মযজ্ঞ শুরু হচ্ছে ৮ মে। ৪ ধাপের উপজেলা নির্বাচন চলবে মাসব্যাপী। প্রায় ৫০০ উপজেলায় স্থানীয় সরকার নির্বাচনে কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা রক্ষা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ডিসি, এসপি সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসে কমিশন। বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে শুরু হয় এ আলোচনা। এতে গুরুত্ব পায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের ভূমিকা। এ সময় প্রধান নির্বাচন কমিশনার নির্দেশ দেন, উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের জন্য নিরাপদ রাখতে হবে কেন্দ্রগুলো। সেগুলো যেন সুন্দর সুষ্ঠুভাবে হয় এবং আমরা যেন এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র আছে, আমাদের নির্বাচনের মতোই হয়ে থাকে, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। দিনব্যাপী বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সচিব জাহাঙ্গীর আলম। জানান, প্রতি উপজেলায় প্রশাসনের চাহিদা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিপি মোতায়েন করা হবে। নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় 2 থেকে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার জন্য যদি কোনো জেলায় অতিরিক্ত জনবলের প্রয়োজন হয় সেটাও নির্বাচন কমিশন দিতে সম্মত হয়েছে। 7 জানুয়ারি নির্বাচনের ধারাবাহিকতা রক্ষার নির্দেশও কমিশনের পক্ষ থেকে দেয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা যেভাবে নিরপেক্ষতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন সেই ধারাটা যাতে তারা অব্যাহত রাখেন। পদে বহাল থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের কথাও জানান তিনি। কমিশনের সিদ্ধান্ত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে উচ্চ আদালতে আপিল করা হবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশের 5 থেকে 24 বছর বয়সী জনগোষ্ঠীর মধ্যে প্রায় 41% প্রাতিষ্ঠানিক লেখাপড়ার বাইরে। সেই সাথে শিক্ষা থেকে ঝরে পড়ার সংখ্যাও আগের বছরগুলোর চাইতে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক বছরে এই হার ক্রমান্বয়ে বেড়েই চলেছে। মোট জনসংখ্যার হিসাবে শিক্ষার বাইরে থাকা এসব শিশু ও তরুণের সংখ্যা প্রায় 2.5 কোটির বেশি। মিরাজ সুমনের ক্যামেরায় জাহিদ সবুজের বিশেষ রিপোর্ট। বাবা মা কর্ম করে লেখাপড়া করাইতে পারেনি। আমার নিজের নাম ছাড়া আমি কিচ্ছু পারি না। বাবা অনেক কষ্ট করে চালাইছে, এই জন্য আমি পারি না লেখাপড়া করতে। আমার পড়ালেখা করতে পারিনি, শুধু আমার নামটা লিখতে পারি আমি। প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে কোনো সম্পর্ক নেই এই জনগোষ্ঠীর। শিক্ষিত জনগোষ্ঠীর বেকার থাকার পরিসংখ্যানও কম নয়। সেখানে এমন জনগোষ্ঠীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য মতে 3 লাখের বেশি পরিবারের ওপর জরিপ চালায় তারা। এতে দেখা যায় 2020 সাল থেকে 21 সালে প্রাতিষ্ঠানিক শিক্ষা না পাওয়া জনগোষ্ঠীর পরিমাণ ছিল সবচাইতে বেশি। অপরদিকে পড়াশোনা থেকে ছিটকে পড়ার সংখ্যাও দিনকে দিন বেড়েই চলেছে। দেশে এই রকম লক্ষ লক্ষ শিশু, কিশোর ও যুবক প্রতি বছর প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং নানাবিধ কারণে পড়াশোনা বন্ধ করে দিয়েছে। আমার আগ্রহটা কম ছিল, আমার বাইকের লাইনে কাজের দিকে আগ্রহটা বেশি ছিল। এমনি ছেড়া দিছে, ভালো লাগে না দেখা। আর পড়াশোনার প্রতি আগ্রহ নাই দেখে আমি ওটা ছেড়া দিছি। কোন পর্যন্ত যতই চেষ্টা করুন তো লেখাপড়ার ভিতরে মন যাবে না। সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়, প্রায় 2.5 কোটির অধিক। ঘনবসতিপূর্ণ 17 কোটির জনসংখ্যার এ দেশে এই বৃহৎ জনগোষ্ঠীকে নিরক্ষর রেখে দেশের ভবিষ্যৎ চিন্তা করা যেন এখন অনেকটাই আকাশকুসুম কল্পনা, যার ফলশ্রুতিতে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব বলে জানালেন শিক্ষাবিদরা। এই যুগে এসে যদি কেউ পড়তে না পারে, লিখতে না পারে, তাহলে পরবর্তীতে এরা তো নিরক্ষর থেকে যাবে, যেটা আমাদের এমডিজির লক্ষ্য ছিল। কিন্তু এসডিজিতে আরও আমরা বলেছি যে মানসম্পন্ন শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন কিংবা লাইফ লং লার্নার তৈরি করা। সো তারা লাইফ লং লার্নার হতে পারবে না। তারা আমাদের যে জব মার্কেট, আমাদের যে ইনকাম জেনারেটিং যে অ্যাক্টিভিটি, সেটা কৃষিকাজ হোক আর যা হোক,
তারা তো আসলে লিটারেসি না থাকলে তার প্রোডাক্টিভিটি সেই তুলনায় হবে না। শিক্ষাক্ষেত্রে ভর্তুকি বাড়িয়ে প্রণোদনা সহ টেকনিক্যাল শিক্ষা দিয়ে এই বৃহৎ জনগোষ্ঠীকে সম্পদে রূপান্তর করার পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের। অর্থের বিনিময়ে বলেন বা প্রণোদনা দিয়ে আপনার যদি কিছু ক্রাশ প্রোগ্রাম নিয়ে, যেটা নন ফর্মাল এডুকেশন বলি, তাদেরকে দেওয়া যায় এবং সেটা থেকে তাদেরকে সামান্য কিছু পড়াশোনা করিয়ে 4-5 বছর এবং তাদেরকে স্কিল ম্যান বলে, যেমন টেকনোলজি ওরিয়েন্টেড কিছু কাজ শেখানো হাতে কলমে, তাহলে কিন্তু আমাদের এই জনশক্তিগুলো জনসম্পদে পরিণত হবে। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয় জলবায়ু পরিকল্পনার অগ্রগতি আলোচনার মধ্য দিয়ে শেষ হলো 4 দিনব্যাপী জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো। বিকেলে রাজধানীর বিআইসিসিতে এই সম্মেলনে সমাপনী বক্তব্য রাখেন জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের সচিব পল ডিশঙ্কর। আয়োজনটি বিশ্বজুড়ে জলবায়ু অভিযোজন কৌশল সম্পর্কে অন্তর্দৃষ্টি বিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং পারস্পরিক সুবিধাগুলোকে উৎসাহিত করবে বলে জানান আয়োজকরা। এতে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ, এনজিও প্রতিনিধি ও স্বেচ্ছাসেবক সহ 550 প্রতিনিধি। যে কোনো দুর্যোগ দুর্বিপাকে পুলিশ দায়িত্ব পালনে বদ্ধপরিকর বলে জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। সকালে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সর্বক্ষেত্রে নিজেদের দায়িত্বশীলতা প্রমাণ করে ইতোমধ্যেই পুলিশ মানুষের আস্থা অর্জন করেছে। মানুষের জানমালের নিরাপত্তায় চলমান হিট ওয়েভের মধ্যেও পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। নিজ দেশে ফিরছে দেশটির অভ্যন্তরীণ সংঘাতের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া সেনা, বর্ডার গার্ড, পুলিশ সদস্য সহ 228 মিয়ানমার নাগরিক। কঠোর নিরাপত্তায় বিজিবি ও কোস্টগার্ডের তত্ত্বাবধানে সকালে একটি টাগবোট বিআইডব্লিউটি এর জেটি ছেড়ে যায়, যেখানে অপেক্ষমান মিয়ানমার নৌবাহিনীর জাহাজ চিনডুইনে তাদের তুলে দেওয়া হয়। এর আগে ভোর 4:30টার দিকে বান্দরবানের নাইখংছড়ি থেকে বিজিবির পাহারায় তাদের কক্সবাজার আনা হয়। জেটি ঘাটের পাশে বসানো তাঁবুতে চলে হস্তান্তর প্রক্রিয়া। এ সময় বাংলাদেশ নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে উপস্থিত ছিলেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ছাত্র বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা, অবরুদ্ধ উপাচার্য, হল ত্যাগের নির্দেশনা না মানার ঘোষণা শিক্ষার্থীদের। ফের সারা দেশে 72 ঘন্টার হিট অ্যালার্ট, টানা তাপপ্রবাহের মধ্যে রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন অসত্য বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অভিন্ন মূল্যবোধেই দুদেশের সম্পর্ক, দাবি দূতাবাসের। এবং দেশে দিন দিনই বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা, বিশাল জনগোষ্ঠীকে নিরক্ষর রেখে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয়ে গবেষকরা। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।